আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। কি অসাধারণ রাজনীতি এই পশ্চিমবঙ্গে পিসি ভাইপোর, অসাধারণ রাজনীতি। আমি জানি না এই রাজনীতিকে আদৌ ভাঙতে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পারবে কিনা। 8-9 মাস পরেই ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। আর এবারে 2026-এর বিধানসভাকে কেন্দ্র করে গত 1 বছর ধরে তৃণমূল যে নতুন ট্যাকটিক্সটা নিয়েছে সেটা বিজেপি বুঝতে পারছে ঠিকই, কিন্তু সেটাকে কতটা ভাঙতে পারবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কি ট্যাকটিক্স? পিসির তোষণ নীতি আর ভাইপোর মলমবাজি। আর মূর্খ বাঙালি তো আছেই, মূর্খ বাঙালি ভোটার। পিসি নিজের যে নীতি গত 15 বছর ধরে নিয়ে এসছেন, প্রায় 2010-11 থেকেই, নতুন করে ক্ষমতায় আসার পর থেকে, পরিবর্তনের সরকার আসার পর থেকেই সেই তোষণ নীতি পিসি চালিয়ে যাচ্ছেন। এটা অবশ্য আমি বললাম কি না বললাম কিছু এসে যায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে নিয়েছেন তিনি তোষণ করেন। যে গরু দুধ দেয় তার চাঁট সহ্য করতে হবে, তিনি একেবারে প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এবারে এই 2024 থেকে দেখলাম তৃণমূলের ট্যাকটিক্স পাল্টে গেছে। পিসি তোষণ নীতি চালাচ্ছে আর ভাইপো মলমবাজি চালাচ্ছে বাকি যে ভোটটা পড়ে রয়েছে হিন্দু ভোট, সেটাকে ম্যানেজ করার জন্য। এবার কি হলো সবটা দেখাবো আপনাদের। এই স্টোরি, এই প্রতিবেদন, এই খবর এই বাংলার কোনো মিডিয়া আপনাদের দেখাবে না। আমি আগেই বলেছি, যে সমস্ত বড় বড় সাংবাদিকদের খবর আপনারা দেখেন তারা কেউ দেখাবে না। আপনাদের সেজন্য চোখ রাখতে হবে এই ছোট ইউটিউব চ্যানেল দা নিউজ বাংলায়, এবং একজন সাধারণ সাংবাদিক মানব গুহর প্রতিবেদন আপনাদের দেখতে হবে যদি তৃণমূলের এই নতুন ট্যাকটিক্সটা জানতে চান। সেসব দেখুন। আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রকাশ্যে শুনেছেন যে এটা বলতে, যে গরু দুধ দেয় তার চাঁট সহ্য করতেই হবে। এখান থেকে এই মমতার দুধেল গাই এই শব্দগুলোর উৎপত্তি। পরিষ্কার বলেছিলেন ভোট দেয়, ফলে আমি তাদের হয়ে বলবো, তোষণ নীতি চালাবো। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনে নিন, কারণ আমি জানি আমাদের এই যে পুরনো কথা মনে রাখার ক্ষমতা খুব সীমিত। আরো একবার শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তোষণ নীতি চালিয়ে যাচ্ছেন, এটা আপনিও জানেন, আমিও জানি, এই বাংলার প্রতিটি মানুষও জানে, তোলামূল ছাড়া সবাই স্বীকার করে। সেই তোষণ নীতি তিনি এখনো চালাচ্ছেন, এবং এই তোষণ নীতির জন্য লুঙ্গি বাহিনী কতটা দাপট দেখাচ্ছে এটা আপনারা মালদা, মুর্শিদাবাদ এবং একেবারে কদিন আগে মহেশতলা দেখে নিয়েছেন আপনারা। তোষণ নীতি চলছে। মহেশতলার বাসিন্দারা পরিষ্কার প্রশ্ন করছেন, এই লুঙ্গি বাহিনী এতটা সাহস কোথা থেকে পেল, এতটা দাপট কার জন্য দেখাতে পারছে। মহেশতলায় যেটা হলো, এই যে রবীন্দ্রনগর থানার পাশে একটা হিন্দুদের শিব মন্দিরের সামনে একজন মুসলিম তার দোকান নিয়ে বসবেন বলে তাকে আপত্তি জানালো হিন্দুরা, যে একেবারে শিব মন্দিরের সামনে মুসলমান কেন দোকান দেবে, তিনি তো মসজিদের সামনেও দিতে পারেন। সেজন্য সেখানে যে তুলসী মঞ্চটা আছে সেটাকে একেবারে জান্তব উল্লাসে ভেঙে ফেলা হলো। একজন ফলওয়ালাকে বাঁচাতে বা ফলওয়ালিকে বাঁচাতে যে এরকম কয়েকশো লুঙ্গি বাহিনী জড়ো হয়ে যাবে, মমতার পুলিশও ভাবতে পারেন। ভয়ঙ্কর কাণ্ড। মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ দেখার পর এবার একেবারে কলকাতার উপকণ্ঠে মহেশতলার এই রবীন্দ্রনগর থানার সামনের দৃশ্য আমরা দেখলাম। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, এতটা সাহস এরা কোথায় পাচ্ছে? তারা উত্তর জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির কারণে। আর এবার কি হলো, ওই যে স্টোরির শুরুতে বলেছি না, পিসির তোষণবাজি আর ভাইপোর মলমবাজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার মহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান এবং পরিবারগুলিকে, হিন্দুদের দোকান এবং পরিবারগুলিকে সব ধরনের আর্থিক সাহায্য, দোকান তৈরি করে দেওয়া, সবকিছু সাহায্য করতে নির্দেশ দিলেন ওই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার তার মলম লাগানো শুরু করে দিলেন যাতে হিন্দু ভোটটা বেরিয়ে না যায়। পিসি তোষণ নীতি চালাবেন, ভাইপো মলম লাগাবেন। এটাই হচ্ছে মূর্খ বাঙালিকায় নতুন করে বোঝানোর নতুন ট্যাকটিক্স। মহেশতলায়
তৃণমূলকে পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে, প্রশাসনকে নির্দেশ দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত দোকান পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করতে হবে। ক্ষতিগ্রস্ত দোকান কাদের? হিন্দুদের। ক্ষতিগ্রস্ত পরিবার কাদের? হিন্দুদের। মালদার মোথাবাড়িতে ক্ষতিগ্রস্ত দোকান এবং পরিবার কারা ছিল? হিন্দুরা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এবং মুর্শিদাবাদের অন্যান্য এলাকায় ক্ষতিগ্রস্ত কারা ছিল? হিন্দুরা। মালদার মোথাবাড়িতে এই যারা ক্ষতি করলো তাদেরকে গ্রেপ্তার করেছিল, অবশ্যই করেছিল। তাদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের দুঃখ লাঘব করার জন্য কাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল? 21 জন বিনা দোষে অভিযুক্ত হিন্দুকে। তারা আজকে দেখেছেন, আজকে ছাড়া পেয়েছে, তাদেরকে আজকে বিজেপির তরফ থেকে মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। মোথাবাড়ি, শামশেরগঞ্জ, এবার মহেশতলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন ওখানে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেখতে হবে, পুলিশ কর্মীদের চিকিৎসা কিভাবে হচ্ছে দেখতে হবে। এবং মহেশতলা অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ 7টা মামলা দায়ের করেছে, 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন আমরা জানি না এই 40 জনের ধর্ম কি, তাদের মধ্যে কতজন হিন্দু আছেন, আদৌ হিন্দু আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। সাংবাদিক বৈঠক করে অবশ্য পুলিশ জানিয়ে দিয়েছে যে এই মহেশতলা থেকে কিছুটা দূরেই বজবজ থেকে একজনকে গ্রেপ্তার করেছে, সে আবার আরএসএস করে, বিজেপি করে, তার কাছ থেকে বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। অর্থাৎ পুলিশ এটাকে ঘেঁটে দিয়ে ওই মহেশতলা রবীন্দ্রনগর থানার পাশের ঘটনার সঙ্গে বজবজের একটা ঘটনা টেনে এনে বোঝানোর চেষ্টা করছে বিজেপি দোষী। পুলিশের মুখোশ খুলে গেছে। পুলিশও এবার চেষ্টা করছে যে কত রকম ভাবে তৃণমূলের কাছের লোক হওয়া যায়। পুলিশের হাস্যকর সেই প্রেস কনফারেন্সের প্রতিবেদন আমরা গতকালই আপনাদের দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে এখন অবস্থা। শুধু কি এই আমাদের রাজ্যে সীমাবদ্ধ আছে? আপনারা অপারেশন সিঁদুরের পর কি কাণ্ডটা হলো আপনারা দেখেছিলেন। কেন্দ্রের তরফ থেকে এই রাজ্য থেকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে ইউসুফ পাঠানকে ঠিক করা হলো, যে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, মুর্শিদাবাদের সাংসদ, এই রাজ্যের সাংসদ, তিনি গিয়ে যদি বিদেশে বলেন মুসলিম হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে আরো জোরদার হবে। তৃণমূল খেপে গেল যে আমাদেরকে বাদ দিয়ে আমাদের দলের কাউকে প্রতিনিধি কেন করা হলো। অবশ্যই এটা তৃণমূলের সঠিক পয়েন্ট। কেন্দ্রের তরফ থেকে যখন একটা রাজনৈতিক দলের প্রতিনিধি করা হচ্ছে, অবশ্যই সেই রাজনৈতিক দলের একটা মতামত নেওয়াটা দরকার। তো ইউসুফ পাঠান বাদ, তার বদলে কেন্দ্রীয় দলের প্রতিনিধি করে পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপারেশন সিঁদুর কাণ্ডের পর বিদেশে গিয়ে যে ভূমিকা নিয়েছেন, অসাধারণ ভূমিকা। আমি তৃণমূলকে পছন্দ করতে না পারি, তাদের চুরি দুর্নীতির বিরুদ্ধে খবর করতে পারি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে গিয়ে প্রত্যেকটা দেশে অপারেশন সিঁদুর নিয়ে যেটা বুঝিয়ে এসছেন, তাতে তাকে প্রশংসা করা ছাড়া কারোর কিছু করার নেই, আপনি যে পার্টিটাই করুন না কেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পৃথিবীর সামনে এই দেশ, তাদের সেনা, অপারেশন সিঁদুরের নাম একেবারে উজ্জ্বল করে এসছেন, এই নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গোটা পৃথিবীর সামনে ভারতের মুখ উজ্জ্বল করছিলেন, অপারেশন সিঁদুর নিয়ে বলছিলেন, ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছিলেন, পাকিস্তানের মুখোশ খুলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন এই রাজ্যে তারই পিসি মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন অপারেশন সিঁদুর নিয়ে, একদম প্রধানমন্ত্রীকে একেবারে নোংরা ভাবে আক্রমণ করলেন এবং প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে কথা বললেন, পরিষ্কার বললেন তার স্ত্রীকেই তো সিঁদুর দেওয়া উচিত ছিল। একেবারে নোংরা কথা। এটাই হচ্ছে দুটো নীতি, পিসির তোষণ নীতি, ভাইপোর মলমবাজি। পিসি এখানে মোদির বিরুদ্ধে বলছেন যাতে এই 34%, যদিও সেটা এখন আর 34 নেই, এখন আমার মনে হচ্ছে নতুন এই যে জনগণনা শুরু হচ্ছে 2 বছর পর, 3 বছর পর জনগণনার রেজাল্ট পাবেন 27-এ মনে হয়, তখন দেখতে পাবেন এই 34টা মনে হয় 40 হয়ে গেছে। এই যে 38%, 40% ভোট সংখ্যালঘু মুসলিম ভোট, এদেরকে পুরো ভোটটা পাওয়ার জন্য পিসি তোষণ নিতে চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে বাকি পড়ে থাকা হিন্দুদের ভোটটাও পেতে ভাইপো খেলে যাচ্ছেন। অদ্ভুত নীতি। পিসি ভাইপোর দুটো আলাদা নীতি, কারণ তারা জানেন যে বাংলার মানুষকে মূর্খ বানানো সবচেয়ে সোজা। সেই জন্য গোটা বিশ্বের দরবারে যখন ভারতের মুখ উজ্জ্বল করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের একটা মুখোশ খুলে দিচ্ছিলেন, আবার বলছি একেবারে সেটা প্রশংসার যোগ্য, এই নিয়ে কোনো দ্বিমত নেই। বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন অপারেশন সিঁদুরের পর, তিনি অসাধারণ কাজ করেছেন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক সেই সময় এই রাজ্যে তার পিসি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একেবারে নির্লজ্জ নোংরা ভাষায় আক্রমণ করেছেন, স্ত্রীকে টেনে আক্রমণ করেছেন। Every women, they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? এই হচ্ছে পিসি ভাইপোর এখন নীতি, মানুষকে গুলিয়ে দাও। তোষণ নীতির জন্য আমি এই 38-40% ভোটটাকে নিজেদের একেবারে ভোট ব্যাংক করে রেখে দেবো,
বাকি ভাইপোকে দিয়ে যদি হিন্দুদের ভোট কাটা যায় তাহলে তো সোনায় সোহাগা। 38% ভোট ব্যাংক, যদি 38 নাও ধরি, 35% ভোট ব্যাংক যদি ইনট্যাক্ট পাই, আর তো এদিক ওদিক 14-15% হিন্দু ভোট কেটে ফেলতে পারলেই 2026-এ আবার ক্ষমতায়। আর সেটা যদি হয় তাতে এই রাজ্যের হিন্দু বাঙালির যে কি দুরবস্থা হবে সেটা যদি আপনারা মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বা এই মহেশতলার রবীন্দ্রনগর থানার পাশের দৃশ্য দেখে যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের তো ঘুম ভাঙিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গোটা গীতা পাঠ করতে হয়েছিল, তবে অর্জুন নিজের গান্ডীব তুলেছেন নিজের আত্মীয়দের বিরুদ্ধে। ধর্ম এবং অধর্মের যুদ্ধ সেটা কি, সেটা গীতা পড়ে শোনানো হয়েছিল, স্বয়ং শ্রীকৃষ্ণ করেছিলেন। কিন্তু এই বাংলার হিন্দু বাঙালিদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম যে কি করে ভাঙবে, স্বয়ং শ্রীকৃষ্ণ এলেও সেটা ভাঙাতে পারবে কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। পিসি এবং ভাইপো দু রকমের নীতি নিয়েছেন এই বাংলার মানুষকে 2026-এর বিধানসভা ভোটের আগেও নতুন করে ভুল বোঝাতে। কিরকম দ্বিচারিতার নীতি তৃণমূলের? অনুব্রত মণ্ডলকে দেখুন, একদিকে বোলপুরের আইসির একেবারে মা বউ তুলে জঘন্য গালাগাল, রীতিমতো মা বউকে অশ্লীল ইঙ্গিত করে ধর্ষণ করার কথা বললেন একেবারে ফোনে, রেকর্ড হচ্ছে সেটা জানার পরেও তাকে প্রাণে মারার হুমকি দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো কিচ্ছু করতে পারলো না অনুব্রত মণ্ডলের। আজকে এসে তারা তৃণমূলের সঙ্গে মিটিং করে গেল, পুলিশ এখনো লবডঙ্কা করবে, অনুব্রত মণ্ডলকে কিছু করতে পারবেও না। একটা পুলিশ অফিসার, তার চেয়েও বড় কথা একজন মানুষের স্ত্রী এবং মাকে নিয়ে এরকম নোংরা কথা বলার পর আমরা দেখলাম শুক্রবার রাতে এই অনুব্রত মণ্ডল পৌঁছে গেলেন একেবারে নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ চাইতে। ভাবুন একবার, দ্বিচারিতা একবার ভাবুন, যে একজন পুলিশ অফিসারের মা এবং তার স্ত্রীকে সম্মান দিতে পারে না, সে চলে গেছে নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ চাইতে। এর আগেও আশীর্বাদ চাইতে গেছিল তারাপীঠ, কঙ্কালীতলা। মায়েরা মনে হয় এখন আর অনুব্রত মণ্ডলকে আশীর্বাদ দিচ্ছে না, তাই অনুব্রত মণ্ডল এবার তারাপীঠ এবং কঙ্কালীতলা ছেড়ে, অর্থাৎ মা পাল্টে এখন নৈহাটির বড়মার কাছে চলে গেছে। এবং নৈহাটির বড়মার উপরে পরিষ্কার বড় বড় করে লেখাই আছে, ধর্ম যার যার, নৈহাটির বড়মা সবার। কবে যে এটা পাল্টাবে, যে হিন্দু ধর্ম যার, নৈহাটির বড়মা তার, কবে পাল্টাবে সেটার অপেক্ষায় আছি। কিন্তু সেটা হচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করছিলাম এই তৃণমূলের দ্বিচারিতা নিয়ে। পিসি ভাইপো বাংলার মানুষকে আবার একবার মূর্খ বানানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। একদিকে তোষণ নীতি, একদিকে হিন্দুদের ভোট পাওয়ার জন্য মলমবাজি। কি বলবেন আপনারা? প্রধান বিরোধী দল বিজেপি এবারের ভোটের আগে এই যে নতুন ট্যাকটিক্স, এর বিরুদ্ধে আদৌ কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়? আর যদি করতে না পারে তাহলে পরিবর্তনের আশা একেবারে বৃথা। 2026-এ আবার একটা এই রকমের চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারীদের সাহায্যকারী, জঙ্গিদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া দুর্নীতিবাজ সরকার কি আমরা দেখতে পাবো। তবে সেটা যদি হয়, আর তৃণমূলকে যারা ভোট দেবে তারা কিন্তু তৃণমূলের এই সমস্ত চুরি, দুর্নীতি এবং পাপের ফল ভোগ করবে। তৃণমূল যদি 2026-এর ভোটে যেতে, যারা যারা তৃণমূলকে ভোট দেবে সমস্ত কর্মফল তাদের প্রত্যেককে কাঁধে বইতে হবে, এটা মনে রাখবেন। আপনারা কি বলেন? খুব একটা ভুল কিছু বলছে কি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, যেগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবে না, আমরা দা নিউজ বাংলার পর্দায় সেই নিউজগুলি দেখাবো। কারণ আমি আপনাদের বলেছি যে এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।